আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর দুবার সমাধান হয়েছে দাবি পাক উপপ্রধানমন্ত্রীর। কোরআন সুন্নাহর আলোকে একসাথে পথ চলার তাগিদ। স্বাভাবিক সম্পর্ক চায় ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে হট্টগোল হাতাহাতি। ভোট দখলের টেস্ট ম্যাচ মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনে হুমকি দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালে জবানবন্দিতে ড রাজিবুল ইসলাম। গণঅভ্যুত্থানের শক্তি বিরোধে জড়ালে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে মন্তব্য রিজভির। জাতীয় নির্বাচন নির্বিঘ্ন করতে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ। জমে উঠেছে ডাকসু নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এবং রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। অংশ নিয়েছেন 40 দেশের প্রতিনিধি। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ঢাকা সফরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, অতীত ভুলে কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে দুই দেশের নাগরিকদের একসাথে সামনে এগিয়ে যাওয়া উচিত। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অমীমাংসিত বিষয়ে সুরাহা নিয়ে ইসাক দারের দাবির সাথে একমত নয় ঢাকা। দুই দেশের মধ্যে এদিন 6টি চুক্তি ও সমঝোতা স্মারকও সই হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সম্পর্কের অচলাবস্থার বরফ গলানোর লক্ষ্য নিয়ে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে সাথে নিয়ে প্রাতরাশ বৈঠক করেন ইসহাক দার। এ সময় ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে দুই পক্ষ। দেশটির বাণিজ্যমন্ত্রী জানান, দ্রুত দুই দেশের মধ্যে চালু হচ্ছে সরাসরি ফ্লাইট। The company which will be following up with this route will inshallah soon be finalized within 2 months' time, and we'll be inshallah looking forward in connecting Bangladesh and Pakistan. সেখান থেকে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ইসহাক দার। ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের বৈঠক। এরপর সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলুপ্তকরণ চুক্তি সই করে দুই দেশ। এছাড়া বাণিজ্য সংক্রান্ত যৌথ কর্মদল গঠন, বাসস পাকিস্তান প্রেস কর্পোরেশন সহযোগিতা, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় সহ 5টি সমঝোতা স্মারক সই করা হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, 1974 সালে প্রথমবার তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং 2002 সালে দ্বিতীয়বার সে সময়ের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ঢাকায় এসে 71-এর অমীমাংসিত বিষয়ে সমাধান করেছেন। 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think now what a religion, whatever Islamic teaching, what the Holy Quran, what the Sunnah of Muhammad sallallahu alaihi wasallam tells us, then you should have cleanest heart and move together, and we are a family. এদিকে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, 71-এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ প্রদান এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়ার বিষয়ে নিজেদের অবস্থান আবারও পাক পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট করেছে ঢাকা। আনরিজলভড ইস্যুতে দুই দেশে একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না আসে। দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছে যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। সাধারণ নাগরিকদের
ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে জানিয়েছে যে তারা অনেক ইজ করেছে, একদিনের মধ্যে ভিসা দিচ্ছে, ভিসা অন অ্যারাইভেলও কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে। প্রায় 13 বছর পর 2 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের মন্ত্রীরা। তাদের এই সফরের মাধ্যমে দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অসুস্থ জামাতের আমিরকে দেখতে যান তিনি। ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এ সময় জামাতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদনের শুনানিতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনে। দুপুরে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ দেয় কমিশনে। এই ঘটনাকে ভোট কেন্দ্র দখলে বিএনপির টেস্ট ম্যাচ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মনির হোসেন তপুর রিপোর্ট। হট্টগোলের মধ্য দিয়ে শুরু হলো প্রস্তাবিত সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার পক্ষে বিপক্ষে আবেদনের শুনানি। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের শুনানি চলাকালে মারধর করা হয় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে। তিনি পুরো বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন গঠনের দাবি জানিয়েছিলেন। এই আবেদনের বিপক্ষে বিএনপি নেত্রী রুমিন ফারহানা দ্বিতীয় দফায় বক্তব্য দেওয়ার চেষ্টা করলে হট্টগোল বাধে। এই ঘটনার সুষ্ঠু বিচারে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেফতার করে নির্বাচন কমিশনকে সক্ষমতার প্রমাণ দেওয়ার দাবি জানায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। বাংলাদেশের মানুষ আবার 1-11 মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। আবার যদি একটি সুষ্ঠু, অবাধ, আমাদের গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায়, তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই। এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি, একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির
অন্তরায় বলে আমরা মনে করছি। আত্মপক্ষ সমর্থন করে বিএনপি নেত্রী রুমিন ফারহানা জানান, প্রথমে তাকেই ধাক্কা দেওয়া হয়, তাতে করে তার লোকজন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। হট্টগোলের পর পুনরায় অন্যান্য আসনের শুনানি অনুষ্ঠিত হয়। 4 দিনের শুনানির প্রথম দিন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার 18টি আসনের শুনানিতে 429টি আপত্তি জানানো হয়। একই সাথে পুনর্নির্ধারিত আসনের পক্ষে পরামর্শ দেওয়া হয় 382টি। প্রশাসনিক ব্যবস্থাকে অগ্রাধিকার বন্যে উপজেলা এবং থানা ইউনিটকে যতদূর সম্ভব আমরা অখণ্ড রাখার চেষ্টা করেছি। এই ঘটনার প্রতিবাদে এনসিপি জানায়, মঞ্চস্থ নির্বাচন চায় না বাংলাদেশ। দলমত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কমিশনকে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দর্শক, সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কখন আসবেন এই বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদেরকে জানান বিস্তারিত। হ্যাঁ শারমিন, আসলে আমি একটু সংশোধন করে দিতে চাই। এখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আসার কথা ছিল সন্ধ্যার পর 7:30টায়, কিন্তু সময় কিছুটা পরিবর্তন করে অনেকটা আগেই 7টার পরই কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল গুলশানে খালেদা জিয়ার বাসভবন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। তাও বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, আরো 10-15 মিনিট আগেই কিন্তু তারা ঢুকেছেন। পাকিস্তানের উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার সহ আরো বেশ কয়েকজন, আসলে আমরা সংখ্যাটা ঠিক জানতে পারিনি, কারণ সরাসরি গাড়িতে করেই তারা ভিতরে প্রবেশ করেছেন। খালেদা জিয়ার সাথে এই সৌজন্য সাক্ষাৎটির জন্য কিছুটা আগেই তারা প্রবেশ করেছেন। শিডিউল সময়ের আগেই তারা ঢুকেছেন এবং মূলত কোনো আনুষ্ঠানিকভাবে তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের যে খোঁজ খবর নিতেই কিন্তু এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসেছেন। কিন্তু তারপরও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে এই দেখাটা, এই সৌজন্য সাক্ষাৎটার গুরুত্ব অনেকটা বেশি, কারণ এর আগে হয়তো তার সাথে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে খালেদা জিয়ার সাথে কথা বলবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সফর, 2 দিনের এই সফরে তারা কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের যে তিক্ত সম্পর্ক বা টানাপোড়েন সম্পর্কের যে টানাপোড়েন তা কমানোর জন্য এই সফরটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে, এই সুযোগটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা ব্যবহার করছেন। তাই সব রাজনৈতিক দলের সাথে কিন্তু ইতিমধ্যেই গতকালকে প্রত্যেকটি মূল দলের প্রতিনিধিদের সাথে কিন্তু বৈঠক করেছেন ইসাক দার। আজকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দ্বিপক্ষীয় যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামের আমির, যিনি চিকিৎসাধীন আছেন, ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন ইসাক দার। এর পরপরই কিন্তু আজকে তিনি তার উচ্চ পর্যায়ে যে প্রতিনিধি দল নিয়ে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। মূলত
খোঁজখবর নেওয়াটাই মূল উদ্দেশ্য হলেও কিন্তু এর গুরুত্ব অনেকটাই বেশি, কারণ এই সম্পর্কের তিক্ততা কমাতে সার্বিকভাবে তারা চেষ্টা করছেন এবং খালেদা জিয়ার সাথে এই রাজনৈতিক এই সাক্ষাতে রাজনৈতিক কূটনৈতিক দুপক্ষের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হবে বলে অনেকটা আভাস পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৈঠকটি শেষ হলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হবে, তখনই হয়তো জানা যাবে আসলে কি কি বিষয় আলোচনা হয়েছে। এছাড়া বিএনপির সাথেও কিন্তু আনুষ্ঠানিক বৈঠক হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ প্রতিনিধি দলের সাথে। সে বৈঠকের পরপর কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। আজকে সবাই আশা করছেন যে এই বৈঠকের পরে হয়তোবা একটি আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে। কি আলাপ হয়েছে বা কি আলোচনা হয়েছে ইসাকদারের সাথে তা আসলে কেউ বের হয়ে যখন কথা বলবেন আমাদের সাথে তখন আমরা জানতে পারবো। এই ছিল গুলশানের ফিরোজা থেকে আমার কাছে শেষ খবর। শারমিন। রাজীব, আপনাকে ধন্যবাদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর পর তার ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে নানা রকম হুমকি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই দেয়া জবানবন্দিতে ড রাজিবুল ইসলাম জানান, এনএসআই, ডিজিএফআই, জেলা পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ও সাচিবের রংপুর মেডিকেল কলেজের সভাপতি তাকে এই হুমকি দেন। এ নিয়ে 7 দিনে আলোচিত মামলায় সাক্ষ্য দিলেন মোট 20 জন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 6 দিনে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 16 জন সাক্ষী। রাজসাক্ষী হওয়া আসামি চৌধুরী মামুনের উপস্থিতিতে রোববার সাক্ষ্য দেন আরও 4 জন। তাদেরই একজন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ড রাজিবুল ইসলাম। তিনি জানান, হুমকির মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট 4 বার পরিবর্তন করতে বাধ্য হন তিনি। উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। এদিকে 2013 সালে মেহেরপুরে তারেক মোহাম্মদ সাইফুল ইসলামকে গুমের পর হত্যার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্য যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখে জেল কাস্টডিতে পাঠানো। একই আদালত প্রসিকিউশনের আবেদনে আওয়ামী লীগ সরকারের 16 বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন। এছাড়া শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার থাকা 4 আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী জাতীয় নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচনে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিকশা ও ভ্যান চালকদের মধ্যে রেইনকোট বিতরণ করতে গিয়ে তিনি এই আশঙ্কার কথা জানান। রিজভী বলেন, সংবিধান সংশোধন আইন প্রণয়নের এখতিয়ার একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সংসদে। আশঙ্কা প্রকাশ করে বলেন, ছোট ইস্যুতে গণ-অভ্যুত্থানের শক্তি বিরোধে জড়ালে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ পাবে। রিজভী আরও বলেন, প্রশাসনে এখনও পতিত স্বৈরাচারের সহযোগীরা বসে থাকায় নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাই সনদে যে সুপারিশ আসবে, সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে। কেন?
যদি আবার তাল গাছটাই আমার এই নিয়েই যদি চিৎকার করতে থাকি, তাহলে ফ্যাসিবাদ আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে, টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্রকে আপনার উদ্ধার করতে হবে। যারা স্বাধীনতার চেতনা ধারণ করে না তাদের নির্বাচনের সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাতমূলক আচরণ করেছে। ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অন্যদিকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ অভিযোগ তুলেছেন। ভোটার উপস্থিতি বাড়াতে ভোটের এক সপ্তাহ আগে সব ধরনের পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি জানিয়েছে বামপন্থী ছাত্রদের প্যানেল প্রতিরোধ পর্ষদ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ডাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ২৬ আগস্টের আগে নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু বিভিন্ন সভা ও কুশল বিনিময়ের ফাঁকেই চলছে প্রচার প্রচারণা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম, এস.এম. ফরহাদ সহ অন্যান্য প্রার্থীরা। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন তারা। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। যারা শিক্ষকরা আছে, হল প্রভোস্টরা, কিছু কিছু প্রভোস্ট তারা নির্বাচনকে বন্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে। তো এই ধরনের কাজ যারা করছেন, আমরা অনুরোধ করবো, আপনার শিক্ষক হিসেবে আপনার আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা সবাই ছাত্র। আপনি এমন কোনো কাজ করবেন না যেটার মাধ্যমে ছাত্র এবং শিক্ষক প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যায় এবং কোন একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন বামপন্থী ছাত্রদের প্যানেলের প্রার্থীরা। ছাত্রলীগের সুবিধাভোগী ও বিভিন্ন সময়ে অরাজকতায় জড়িতদের প্রার্থিতা বাতিলের দাবি জানান তারা। ধর্ম নিয়ে এই ক্যাম্পাসে রাজনীতি যারা করতে চায়, ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায়, তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নভাবে ছাত্র দলের প্যানেলকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা। সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আমরা লিখিত অভিযোগ আমরা খুব কম পেয়েছি। আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি। আর মৌখিক যে সকল অভিযোগ আসছে, আমরা সাথে সাথে, বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল, শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। আমরা আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আলোচিত এই ছাত্র সংসদের ভোট গ্রহণ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনে আজ থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 28 আগস্ট। 33 বছর পর 11 সেপ্টেম্বর জাকসুর 25টি পদে ও 21টি আবাসিক হলে 15টি করে পদে নির্বাচন হবে। জাকসু নির্বাচনে 273টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে 3 দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার দুপুরে। চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, সব প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি। দ্রুতই পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাওয়া যাবে বলে আশা করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হলেও শিক্ষার্থীদের মাঝে খুব একটা সাড়া নেই। প্রথম দিনে 4 জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রীদের পক্ষ থেকে সাইবার বুলিং এর অভিযোগ উঠেছে। এতে মেয়েদের অংশগ্রহণ কমে যেতে পারে বলে আশঙ্কা শিক্ষার্থীদের। অন্যদিকে বৈষম্য দূরীকরণের দাবিতে টানা 5ম দিনের মতো দিনব্যাপী ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের মাঝে খুব একটা সাড়া নেই। একদিকে শিক্ষক কর্মচারীদের ধর্মঘট, অন্যদিকে সাইবার বুলিংয়ের অভিযোগে ছাত্রীদের মাঝে নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ উৎসাহ দেখা যাচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে এত প্রতিকূলতার পরেও আমাদের যে নির্বাচন কমিশনার আছেন তাদের মাধ্যমে যে এই যাত্রা শুরু করলেন, আমি চাই এটা স্বচ্ছ, সুন্দর, অংশগ্রহণমূলক এবং শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের মধ্যে একটা মাইল ফলক নির্বাচন চাই। অনলাইন প্ল্যাটফর্ম অনেক বড় একটা মাধ্যম যেখানে আমরা আসলে আমাদের প্রচারণা চালাই, কিন্তু সেখান থেকে কাছে বিভিন্ন ধরনের আজেবাজে কমেন্ট থাকে, বিভিন্ন ধরনের একটা শিক্ষার্থীকে হ্যারাসমেন্টের শিকার করা হয়। রাষ্ট্র নির্বাচন আমাদের প্রাণের দাবি এবং এই নির্বাচনে যদি আমরা সুষ্ঠু একটা নির্বাচন পাই, সুষ্ঠু একটা পরিবেশ পাই যেখানে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হওয়া পসিবল, সেই ইলেকশনটা আমাদের সবসময় দাবি থাকবে। আমাদের ভিসি কে আমরা যেই দাবিটা করেছিলাম সাইবার বুলিং সেল গঠন, তারা সেটা করতে ব্যর্থ। ছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখে সুষ্ঠু সমাধানের আশ্বাস রাষ্ট্র নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার। 10টা থেকেই ব্যাংকে ছাত্রছাত্রীদের এত ব্যাপক ভিড়, তাদের নমিনেশন পেপার সংগ্রহ করার জন্য যে নির্ধারিত ফি সেটা তারা ব্যাংকে জমা দিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখানে আমাদের যে রাকসু ভবন প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয়, এই কার্যালয় থেকে ইতিমধ্যে ফর্ম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সবার মাঝে আমরা প্রাণচঞ্চল্য লক্ষ্য করছি, ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। অন্যদিকে প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে টানা 5ম দিনের মতো পূর্ণদিবস ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে একাডেমিক কার্যক্রম ও ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা ও জরুরি কার্যক্রম চালু রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 5 লাখ জনগোষ্ঠীর উপর ভর করেছে 13 লাখ রোহিঙ্গার চাপ। এতে 8 বছর ধরে স্থানীয়দের ভোগান্তির পাশাপাশি বেড়েছে অপরাধ, পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। রোহিঙ্গার সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আজ থেকে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের সম্মেলন। এতে 40টি দেশের প্রতিনিধি, কূটনীতিক ও জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় দিন কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। বর্তমানে উখিয়া উপজেলার আলোচিত গ্রাম কুতুপালং। যতদূর দৃষ্টি যায় রোহিঙ্গা ক্যাম্প ছাড়া আর কিছুই চোখে পড়ে না। উখিয়া ও টেকনাফের এই রোহিঙ্গা ক্যাম্প এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হিসেবে পরিচিত। কক্সবাজারের এই 2 উপজেলার 5.5 লাখ জনগোষ্ঠীর মাথার উপর বোঝা হয়ে আছে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 13 লাখ রোহিঙ্গা। ধারণ ক্ষমতার অতিরিক্ত জনচাপ ও ক্যাম্পের ভেতরে বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এই রোহিঙ্গারা। রোহিঙ্গা আসার পর থেকে আমাদের উখিয়া টেকনাফের যে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে, 1 নম্বর হচ্ছে পানি উঠে তলিয়ে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে। ছেলেমেয়েরা পড়ার দিকে ধাবিত না হয়ে তারা ক্যাম্পের যে এনজিওর বিভিন্ন চাকরির, সেই চাকরির পিছনে ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। রোহিঙ্গারা গুম, খুন, অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ায় নিরাপদে বসবাস কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে তারা দিশেহারা। আমাদের বনভূমি নষ্ট হয়েছে, আমাদের শিক্ষা খাতে ব্যাঘাত ঘটেছে এবং একই সাথে এই রোহিঙ্গা যদি আমাদের দ্রুত প্রত্যাবাসন না হয়, এই যে আমাদের উখিয়া টেকনাফের ভবিষ্যৎ প্রজন্ম, আজকের শিশু, তার নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। চাষের জমি নষ্ট ও পাহাড় বন কেটে সাবার করছে রোহিঙ্গারা। এতে ধ্বংস হচ্ছে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ। তাই অতি দ্রুত সংকট নিরসন সহ আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। তা আমরা আশা করব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের যে একটা ঝুঁকি সেটা কমে আসবে। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকট সমাধানের স্থায়ী পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। উখিয়ার ইনানীতে অংশীদারদের নিয়ে 3 দিনের এই সম্মেলনে সোমবার যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোহিঙ্গাদের আগামী রোজার আগেই নিজ দেশে ফেরত পাঠানোর জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতির বাস্তবায়নের কর্মপরিকল্পনাও তুলে ধরা হচ্ছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়কাল আরও ৩ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। যথাযথ প্রস্তুতি ছাড়া এলডিসি থেকে উত্তরণ হলে দেশের জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড মোস্তাফিজুর রহমান। অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ে ঢাকা চেম্বারের সেমিনারে ডিসিসিআই সভাপতি অভিযোগ করেন এনপিআর এখন অর্থনীতির ক্যান্সার। রিপোর্ট শারফুল আলমের। করোনা পরবর্তী ক্ষতিগ্রস্ত অর্থনীতির সাথে বর্তমানে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, যা 2026 সালে এলডিসি উত্তরণে আরও সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পর্যালোচনা নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে উদ্যোক্তারা বলেন, টেকসই অর্থনীতির জন্য এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়া প্রয়োজন। আমরা কতদিন আর ভিখারি থাকবো? আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের নিজেদের দেশটা পুরো তো একেবারে পুরো ভিত্তিটাকে বেগেছিল অগস্ট 2024-এ, আর এখন কারেন্ট আমাদের ট্রাম্প প্রশাসনের যে গ্লোবাল আনসার্টেন ট্রেড ওয়ার চলছে, এটা কোথায় গিয়ে শেষ হবে আমরা কিন্তু জানি না। সো উই নিড টু স্টেপ ব্যাক। আর 3টা বছর বা থেকে ডেফারেল করলে আমাদেরকে আরো প্রিপেয়ার করতে হবে। স্টেবিলিটি চাই, আমরা করাপশন মুক্ত একটা সমাজ চাই। দেশটাকে বাড়িয়ে নিতে চাইলে ট্যাক্স রেশিওর উপরে দিয়ে না, নাম্বার বাড়ান। আমাদের এনবিআর কে যদি ঠিক না করা যায়, আমরা তো মনে করি আমাদের ইকোনমির সবচেয়ে বড় ক্যান্সার এখনো কিন্তু এনবিআর দাঁড়িয়ে আছে। কোনো চেঞ্জ এনবিআর এ হয়নি, মূলত আরো বেশি বেড়ে গেছে এই সরকারের আমলে। ঋণ নির্ভর এডিবি দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক বলে মনে করছেন গবেষকরা। সেমিনারে তারা বলছেন, অর্থ পাচারই অর্থনীতির ধীরগতির অন্যতম মূল কারণ। তাই দেশ বাঁচাতে দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ ও সমস্যা মোকাবেলায় রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তারা। ডেফারমেন্টের এই ডিসকোর্সটা যাতে আমাদের প্রস্তুতিটাকে যাতে আমাদেরকে দৃষ্টিটা সরিয়ে না দেয়। 2026-এ না হলে 3 বছর হলে 2029-এ হবে, কিন্তু একটা দিন তো এটা হবে যখন আমার বাজার সুবিধা থাকবে না। এমন একটা যাতে অবস্থা না হয় যে প্রস্তুতিও নিলাম না, 2026 সালে 24শে নভেম্বর আবার আমাদের গ্রাজুয়েশনও করতে হলো। এইটা হবে হলো খুবই আত্মঘাতী। সরকারি সিদ্ধান্ত হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশন আমরা করব এই মুহূর্তে, এবং সেই জন্য অনেকগুলো কমিটিও কাজ করছে। আমরা যে ধরনের কাজগুলো করা দরকার এলডিসি গ্রাজুয়েশনকে ফ্যাসিলিটেট করার জন্য, সেগুলো আমরা করে যাব, এবং সেই লক্ষ্যে অনেকগুলো কাজও হচ্ছে। সিঙ্গেল উইন্ডো বোধে কাস্টমসের অনেকটাই এগিয়ে গেছে। সিলেটে সাদা পাথর লুটে 10,000 কোটি টাকা লেনদেনে পুরোটাই ব্যাংকিং চ্যানেলের বাইরে হয়েছে বলে জানান গবেষকরা। বিআইডিএস এর মহাপরিচালক জানান, দেশে কালো টাকার অর্থনীতি অনেক বড়। গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন এই সময়। এবং শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আল আরাফা ইসলামী ব্যাংক 11তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড 2025-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ও রংপুরে এই পর্ব অনুষ্ঠিত হয়। ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রংপুর জেলা স্কুলে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। এর আগে খুলনা ও রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে। ঢাকার পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মনির হাসান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আল আরাফা ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি.এম. মইনুল হোসেন। রংপুর পর্বে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল ইমরান, রংপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী সালাউদ্দিন। এবারে খেলার খবর। শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে 276 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। অথচ প্রথম 2 ওয়ানডে জিতে আগেই সিরিজে নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। কুইন্সল্যান্ডের হ্যারি পার্কে টসে জিতে ব্যাটিং করে ট্রাভিস হেড, মিচেল মার্শ এবং ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে 2 উইকেটে 431 রানের বিশাল স্কোর করে অজিরা। ম্যাচ সেরা ট্রাভিস হেড 142 রানে সাজঘরে ফিরলেও 118 রানে অপরাজিত থাকেন গ্রিন। অধিনায়ক মিচেল মার্শ করেন 100 রান। জবাবে 432 রানের টার্গেটে নেমে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। একের পর এক উইকেট হারিয়ে তারা লড়াই করতে পারেনি। অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার কুপার কনলি 22 রানে 5 উইকেট নিয়ে প্রোটিয়া শিবিরে ধস নামান। তাতে মাত্র 155 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। একটি ঘোষণা।
18 বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে 18 বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে 18 বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে 18 বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে পিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর দুবার সমাধান হয়েছে, দাবি পাক উপপ্রধানমন্ত্রীর। কোরআন সুন্নাহর আলোকে একসাথে পথ চলার তাগিদ, স্বাভাবিক সম্পর্ক চায় ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়া দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে হট্টগোল, হাতাহাতি, ভোট দখলের টেস্ট ম্যাচ, মন্তব্য হাসনাত আব্দুল্লাহ। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের হুমকি দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালের জবানবন্দিতে ড. রাজিবুল ইসলাম। গণ অভ্যুত্থানে শক্তি বিরোধে জড়ালে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে মন্তব্য রিজভির। জাতীয় নির্বাচন নির্বিঘ্ন করতে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ। জমে উঠেছে ডাকসু নির্বাচন, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এবং রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। অংশ নিয়েছেন 40 দেশের প্রতিনিধি। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।